বাংলাদেশ দল অনেক ভালো করবে, বাংলাদেশের পাইপলাইন অনেক ঠিকঠাক ভাবে করা হচ্ছে, বাংলাদেশ ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, বাংলাদেশে অন্যরকম একটা বিপিএল হবে, তাক লাগানো সবকিছু হবে, এরকম চমকপ্রদ তথ্য স্বপ্ন দেখিয়ে যে মানুষটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই চেয়ারটায় বসেছেন, আপনার নাজমুল হাসান পাপন, ফারুক আহমেদ সেই চেয়ারে বসে মোটামুটি তার 9 মাস পার করে দিচ্ছেন। 1 নম্বর প্রেসিডেন্ট হিসেবে যাকে আমরা মনে করতাম, তার নেতৃত্বে 10 নম্বরে টিম টাইগার্স ওয়ানডে র্যাঙ্কিং এ যেই ফরম্যাটটায় বাংলাদেশ দল সকলকে স্বপ্ন দেখিয়েছে। ক্রিকেটের প্রতি বাঙালিদের আবেগী হওয়া যদি কোনো একটা পার্টিকুলার ফরম্যাটের খেলা দেখে হয়, বাংলাদেশের সত্যিকার অর্থে সুপারস্টার পঞ্চপাণ্ডব, ফেবুলাস 5, ফেবুলাস 4 যেভাবেই বলি না কেন, এই যে একটা বাঞ্চ অফ ক্রিকেটার নিয়ে আলোচনা হয়, সেটার মূল ভিত্তিটাই ওই ওয়ানডে। সেই ফরম্যাটে ফারুকের নেতৃত্বে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ দল অবস্থান করছে নাম্বার 10-এ। একটা স্ট্যাট দিলে আপনারা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন। সেটা হচ্ছে যে গত 2 দশকের মধ্যে বাংলাদেশ র্যাঙ্কিং এ এই মুহূর্তে যেভাবে 5 মে 2025 সালে অবনমিত হয়েছে, 10-এ চলে গেছে, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, শ্রীলঙ্কার পরে বাংলাদেশের অবস্থান হয়েছে। গত 2 দশকে, গত 20 বছরে 2006 সালের পর থেকে এরকম ফল বাংলাদেশের ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটে কখনো হয় নাই। এখন আপনারা বলতে পারেন যে র্যাঙ্কিং ইজ আ প্রসেস, যেটা শুধুমাত্র এই মুহূর্তে রেজাল্ট দিয়ে হবে না, এটা অনেক দিনের প্রসেস। বাংলাদেশ দল কিভাবে জিতেছে, পূর্বের সিরিজগুলো কিভাবে খেলেছে, সেই হিসাব নিকাশটা এখানটায় জড়িত। ভেরি ওয়েল, ফারুক আহমেদের সময় বাংলাদেশ খেলেছে 9টা ওয়ানডে, সেই প্রসেসের আলোচনায় আসি। এবং সেই 9 ওয়ানডেতে বাংলাদেশ দল গত 9 মাসে জয় পেয়েছে মাত্র একটা, সেটাও আফগানিস্তানের বিপক্ষে। এবং সেই জয়টা কতটা আমাদের নতজানু করেছে জানেন? আফগানদের বিপক্ষে আমরা আমাদের ফেভারিট ফরম্যাট ওয়ানডেতে ওই পার্টিকুলার সিরিজে পরাজিত হয়েছিলাম শারজায়, যেটা কভার করেছিলাম আমি, রিয়াসাদ আজিম। বাংলাদেশ দল যদি কন্টিনিউয়াস প্রসেসে পিছিয়ে পড়ে, তাহলে অন্য দলগুলো তো এই 9 মাসে কন্টিনিউয়াস প্রসেসে এগিয়েছে, একইভাবে, একই প্যাটার্নে, একই আলোচনা, একই বাস্তবতায় আফগানিস্তান এগিয়েছে, শ্রীলঙ্কার টপ 4-এ অবস্থান করছে। বাংলাদেশ দল যাদের বিপক্ষে হেসে খেলে সিরিজ জয় করা উচিত ছিল, সেই দলগুলোর বিপক্ষে, সেই দলের বিপক্ষে পরাজিত হয়েছে। যেই ফরম্যাটটা নিয়ে এত আলোচনা, সেই ফরম্যাট নিয়ে যে ঘটনাগুলো ঘটেছে, একটা সময় শ্রীলঙ্কা বাংলাদেশের রেগুলার পেছনে থাকতো, এবং এই যে পেছনে থাকতো সেই আলোচনাটাও যদি আমি একটু যুক্তিতে করতে চাই, আপনারা চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আলোচনায় আছেন না? অ্যাঞ্জেলো ম্যাথিউস, সাকিব আল হাসান, টাইম আউট বিতর্ক, ভারতের ওয়ার্ল্ড কাপ, আপনারা সবাই মনে করতে পারেন নিশ্চয়ই। বাংলাদেশের র্যাঙ্কিং এ এগিয়ে থাকার কারণে শ্রীলঙ্কার চ্যাম্পিয়ন্স ট্রফির আশা, খেলতে পারার যে স্বপ্ন, সেটা নষ্ট হয়ে যায়। বাংলাদেশের পেছনে থাকা সেই দলটা এখন টপ 4-এর মধ্যে চলে গেছে। আফগানিস্তান, যেই দলের ক্রিকেট স্ট্রাকচার, যেই দলের ক্রিকেট কাঠামোর সাথে সাথে তাদের ফিনান্সিয়াল স্টাবলিশমেন্ট কতটা স্ট্রং, সেই আলোচনাটা আমরা করি। এবং আমরা অনেকেই বলেই ফেলার চেষ্টা করি যে টি-20-তে তারা আসলে এক্সট্রাঅর্ডিনারি, অন্য ফরম্যাটে পারে না। সেই দলটা ওয়ানডে র্যাঙ্কিং এ বাংলাদেশের উপরে চলে যায়। বাংলাদেশ ফারুক আহমেদের দায়িত্ব নেওয়ার পর শারজায় সেই দলের বিপক্ষে পরাজিত হয়, সিরিজে হেরে যায়। এমন একটা প্রসেসের মধ্যে আমরা আছি, এখানটায় সবকিছু যেন টাকা কেন্দ্রিক, মানি কেন্দ্রিক। বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজে খেলেছে, আপনারা সবাই জানেন। ফারুক আহমেদ সেখানটায় গিয়েছিলেন, কত টাকা খরচ করেছেন, কিভাবে খরচ করেছেন, সেই হিসাবটা আমি আরেকটা রিপোর্টে আপনাদের বলবো। বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে গেছে, ফারুক আহমেদ সেখানটাও গিয়েছেন। ফারুক আহমেদ সব জায়গায় যান, যখন তিনি সেখানটায় অবস্থান করেন না, সেই সময়টাও তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকায় বিল ভাউচার ঠিকই করেন, কিন্তু দলের পারফরমেন্স তিনি নিশ্চিত করতে পারেন না। যে দলে ক্রিকেটারদের নিয়ে কথা হয়, আমরা দাঁত কেলিয়ে, মুখ উঁচিয়ে, সুন্দর সুন্দর হেসে, নানাভাবে স্ট্যাটিস্টিক্স দেওয়ার চেষ্টা করি, নানাভাবে আমরা টাকার হিসাব দেওয়ার চেষ্টা করি যে টাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোথায় যাচ্ছে। কিন্তু এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজকে রিয়েলিটিতে যখন 10-এ নেমে যায়, 12টা দলের মধ্যে বাংলাদেশের র্যাঙ্কিং যখন 10-এ পরিণত হয়, তখন 13 কোটি টাকা এক বিপিএল থেকে আর্ন করেছেন, সেই হিসাবটা কতটুকু গুরুত্বপূর্ণ, কতটুকু যৌক্তিক মনে হয়। এবং যে হিসাব দেওয়ার সময় আপনি একটা বারের জন্য বলেন না যে ক্রিকেটাররা এখন পর্যন্ত পেমেন্ট পান নাই, যে ক্রিকেটাররা বিপিএল এ শ্রম দিয়েছেন, ঘাম দিয়েছেন, খেলেছেন, খেটেছেন, তাদের দল মালিকরা এখন পর্যন্ত তাদেরকে ফুল পেমেন্টটা করেন। আজকে সকালবেলা জাতীয় দলের সাবেক একজন পেসার আমাকে টেক্সট করলেন যে ভাই, এখনো টাকাটা পাই নাই। সেই ক্রিকেটারের টাকা আপনি দিতে পেরেছেন? পারেন নাই।
বাংলাদেশ দল নির্বাচনে দেখুন একটা তুগলকি কাণ্ড হয়, তুগলকি কাণ্ড। বাংলাদেশ দলের টি-20 সামনে, টি-20 ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ইন্ডিয়া খেলবে, শুধু একবার খেয়াল করে দেখুন। সেই দলের প্রিপারেশনের জন্য যদি সিরিজ হয় ইউএইর এগেনস্টে 17 এবং 19 মে, এ মাসেই হবে। পরের মাসে আমরা সবাই জানি যে বাংলাদেশ পাকিস্তানে গিয়ে 3টা টি-20 খেলবে এবং সেই দলে 16 জন ক্রিকেটার রাখা হয়েছে, মিডল অর্ডার ব্ল্যাঙ্ক, কোনো ধরনের বিকল্প নেই। একটা দলে যে ব্যাটারদের রাখা হয়েছে তার অর্ধেক হচ্ছে ওপেনার, 5 জন ওপেনার। গাজী আশরাফ হোসেন লিপুরা যে 5 জন ওপেনারকে রেখেছেন তার 4 জন আবার বাঁহাতি। নাজমুল হোসেন শান্তকে আপনি রেখেছেন, ভালো কথা, যার রান নাই, যার ফর্ম নাই, কোনো কিছু নাই, ঠিক আছে, আমি না হয় বিতর্ক করলাম না, এটাও নাই করে দিলাম। কোন পজিশনে আপনারা খেলাবেন? বিপিএল এ যেই ক্রিকেটার সবচেয়ে বেশি রান করেছে বিপিএল এ, ডিপিএল এ, এনসিএল এ, সেই নাইম শেখের জায়গা কেন হলো না, সেটার কি প্রপার ব্যাখ্যা আপনারা দিতে পেরেছেন? যেই ক্রিকেটাররা ভালো করছে সেই ক্রিকেটারকে আপনি এ দলের অংশ করে দিয়েছেন, এ দলের হয়ে সে খেলবে, আর যে খারাপ করছে সে হচ্ছে জাতীয় দলের হয়ে খেলবে। ভেবে দেখুন না, যেই ক্রিকেটারের ফর্ম নেই সে খেলবে ন্যাশনাল টিমে, আর যে ফর্মে রয়েছে সে খেলবে এ টিমে। এক্সপেরিয়েন্স বিবেচনায় বাংলাদেশ দল গঠন করে গাজী আশরাফ হোসেন লিপুরা। যখন ক্ষমতার ওপারটায় থাকেন সমালোচনার সময় তারা অনেক সুন্দর সুন্দর কথা বলেন, কিন্তু যখন নিজেরা দল বানান তখন এক্সপেরিয়েন্সের দোহাই দিয়ে পারফরমেন্সকে ভুলে যান। বৈভব সূর্যবংশীর কথা আপনারা সবাই জানেন, 14 বছরের সেই ছেলে 35 বলে শতক হাঁকিয়েছে না, সে 7 বলে 36 রান নিয়েছে, এমন ভাবে খেলেছে 65 থেকে 101 পর্যন্ত পৌঁছাতে 28 বল থেকে 35 বলের একটা ম্যাজিক আমরা দেখেছিলাম। যখন এই কথাগুলো আমরা শুনি যে এক্সপেরিয়েন্স ম্যাটার্স, পারফরমেন্স কোনো ইস্যু না, তখন মনে পড়ে যে বৈভবকে আইপিএল এ যারা খেলাচ্ছে এরা, এদের মতো বোকা, এদের মতো উর্বর মস্তিষ্কের আসলে কেউ থাকতে পারে না। এই ছোট ছেলেকে কি খেলানোর দরকার? আর ও যেটা করেছে এটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে ভাই। বাংলাদেশ দল তৈরি করা হয়, মিডল অর্ডারে কোনো বিকল্প থাকে না। মাহিদুল ইসলাম অঙ্কন 160-এর উপর স্ট্রাইক রেটে বিপিএল এ খেলেন, তার অবস্থান থাকে না। পুরো বিপিএল এর টুর্নামেন্টে সেরা যে ক্রিকেটারটা হয়েছে মেহেদী হাসান মিরাজ, তাকে আপনারা দলে রাখেন না, আপনারা বলেন পারফরমেন্সের জন্য। মেহেদী হাসান মিরাজকে আপনি টি-20 ওয়ার্ল্ড কাপে রাখলেন না, তারপরে 2টা সিরিজে খেলিয়েছেন এবং ওই পার্টিকুলার 2 সিরিজে তিনি যে 4টা ইনিংস 5টা ইনিংসে ব্যাট করেছে, 30+ ইনিংস রয়েছে, 20+ 2টা রয়েছে, একটা 16-17 এরকম রয়েছে, তার মানে তিনি তো পারফর্ম করেছেন। আপনারা কেন বাদ দিলেন সেই হিসাব আপনারা দিতে পারবেন না। যদি বাদই দেবেন, এই নির্বাচক প্যানেলই তো তখনও ছিল, এখনো আছে, তাহলে ওয়ার্ল্ড কাপের পরে ইউএসএ ওয়েস্ট ইন্ডিজ ওয়ার্ল্ড কাপের পরে মিরাজকে কেন পরের 2টা সিরিজে খেলানো হলো? সবকিছু না একটা অদ্ভুত নিয়মে ভৌতিক ভাবে চলছে এখানটায়। ফারুক আহমেদরা শুধু টাকার হিসাবটা দিতে পারেন, কারণ বিসিবিতে তো টাকা রয়েছে, সেই টাকার হিসাব দিলে পাবলিক মোটামুটি বোকা হয়ে যাবে। এন্ড অফ দ্য ডে এই টাকা যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পেয়েছে সেটার পেছনেও ক্রিকেটারদের ফর্ম, দলের র্যাঙ্কিংটা খুব গুরুত্বপূর্ণ। আইসিসি থেকে আপনারা টাকা পান না, র্যাঙ্কিং না থাকলে সেই টাকা পাওয়ার পথ বন্ধ হয়ে যাবে। আর যেই ক্রিকেটাররা মাঠে খেলে তাদেরকে পেমেন্টটা যখন আপনারা দিতে পারেন না, কিন্তু আয়ের হিসাব করেন, এর থেকে বাজে অসারো বক্তব্য আর হতে পারে না। বাংলাদেশ দলের র্যাঙ্কিং ওয়ানডেতে 10, 20 বছরের মধ্যে প্রথমবার এরকম ঘটনা ঘটলো যেখানটায় আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজের পেছনে টিম টাইগার্স 1 নম্বর প্রেসিডেন্ট বলে কথা।